নমস্কার বন্ধুরা, সকলকে আমার কণ্ঠে প্রথম উপস্থাপিত একটি ছোট গল্পে স্বাগতম। গল্পটা শেষ অবধি শুনবেন। গল্পটি বেশ কয়েকটি পার্টে দেওয়া হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান। মামা মামির সাথে কয়েকজন ছেলে বসে আছে। ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে। কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। ব্যাগ রেখেই আপুকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কারা? আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। ওই যে লম্বা ছেলেটাকে দেখছিস মাথা নিচু করে বসে আছে, ওটা হলো মামার ছেলে, মানে হৃদ ভাই। আর বাকি যে দুজনকে দেখছিস ওরা হলো তার বন্ধু। মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে আজ বউ করে নিয়ে যেতে। আমি আপুর দিকে গরম চোখে তাকিয়ে বললাম, মজা নাকি আপু? সিরিয়াসলি কি বলছো তুমি এসব? আমি কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? আপু একটু ভ্রু কুঁচকে তাকিয়ে আমার দিকে কথাটা বলল, আজ সন্ধ্যায় বিয়ে, বাবার কিছু বন্ধুবান্ধব আসবে আর হয়তো ফুপুরা আসবে। ঘরোয়াভাবেই বিয়ে হবে। আমি রাগে প্রাণীর গ্লাসটা আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল। রাগে আপুকে বলে উঠলাম, করবো না আমি এই বিয়ে। আমাকে পেয়েছো কি সবাই? যা ইচ্ছে তাই ডিসিশন নিয়ে নেবে। আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজ ভেসে আসলো। কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসের? বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। এর মাঝেই আপু বিষয়টা সামনে নিল, না বাবা কিছু হয়নি, হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলেই চুপচাপ চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বললাম, আমি এই বিয়ে করব না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে, সন্ধ্যায় বিয়ে, রাতটা এখানে থাকবে, পরের দিন সকালেই বউ নিয়ে রওনা দেবে সবাই। আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধ দিলে 15 দিন কত প্ল্যান ছিল আমাদের, কত ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করব, বেড়াবো। আর বাসায় ঢুকেই এমন হাই ভোল্টেজের শর্ট খেলাম। নিরুপায় হয়ে আমি মায়ের কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না। শুধু মামি 2-1 বার হাত ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না কেন কেউ? কিছুতেই বুঝতে পারছি না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয় তুকু হৃদ ভাইয়ার দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। আমি এখনও বসে আছি মুখ গোমড়া করে। তা দেখে মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেও গরমকাল, তার ওপরে আবার গরম পানি, ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে এই সময়টা কাটছে আমার। এটা কি স্বপ্ন? একটু পর হুট করে কি ঘুম ভেঙে যাবে? এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিঁড়িতে বসতে হবে এটা শুনেছে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমনভাবে গোসল করিয়েছিল আমার ঠিক মনে নেই, হয়তো ছোটোকালে করিয়েছিল। আমি মাকে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠলাম, এই বিয়ে করবো না মা আমি। তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করে বিয়ে। তখন মা বলছে, তাতে কি হয়েছে? বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো আমরা একে অপরকে ভালো করে চিনলাম, জানলাম, ভালোবাসলাম। তবুও মা সে কেমন ভালো না খারাপ, রাগী না শান্ত, এটা তো জানি না আমি। অন্তত আমায় একটু সময় দিতে তোমরা। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। হৃদ খুব ভালো ছেলে, যথেষ্ট ঠান্ডা মাথার। তা না হলে কি আমরা তোকে পড়ালেখা শেষ করে আসা হৃদের হাতে তুলে দিই? সে এখন ডাক্তার, তোকে ভালোই রাখবে সে। চোখের দেখায় মানুষ চেনা যায় না রে মা। মা আরও কিছু বলল। আমাকে লেহেঙ্গা পরিয়ে দিয়েই আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে একটু পরেই আমার বিয়ে। আমি আরশি, যার সাথে আজ আমার বিয়ে হচ্ছে সে হচ্ছে হৃদ ভাইয়া, আমার মামাতো ভাই। সেই ছোটোবেলায় দেখেছিলাম তাকে, এরপর আর আমাদের বাড়িতে আসেনি।
আমি কয়েকবার বড় মামার বাড়িতে গেলেও তাকে আর দেখতে পাইনি। পড়াশোনার জন্য বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বরবেশে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মধ্যে কয়েকজনের মনে খুব দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা কোন জায়গায় বিয়ে করতে এলি? হ্যাঁ, একটাও শালি নেই তুই, আমাদের কি হক নেই? খুব সাদামাটাভাবেই বিয়েটা সম্পন্ন হলো। এরপর আসলো ঘুমোনো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি ফেরার পরই ওই বাড়িতে তাদের প্রথম রাত সম্পন্ন হোক। আবার মা বলল, বড় মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তাই সে চায় আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি। অবশেষে ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল আজ আমার ঘরে। আজ আমার বাসরাত ভাবতেই হাসি কান্না সব একসাথেই আসতে গিয়েও তালগোলে পাকিয়ে ফেলছে। আমার মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘরও সাজালো। কেন? একটু সময় নিলে পারতো না তারা? আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর তা হলো, হৃদ ভাই কেমন, রাগী নাকি শান্ত? বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না তার ওপরে। ভাবের ওপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে গেল। মানুষটা তো রুমে প্রবেশ করতেই আমার খুব সাহস মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তবুও বুক ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে বসে রইলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম, দেখুন, আপনি আমার সামনে আসবেন না। আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করেই জোর করে আমাকে বিয়েটা দিয়েছে। আপনাকে আমি ভালো করে জানিও না। দেখুন, প্রেম ভালোবাসা এসব তৈরি হতে সময় লাগে, আর ভালোবাসা ছাড়া এসব করা আমার পক্ষে সম্ভব না। আমাকে সময় দিতে হবে আপনার, যতদিন লাগে লাগুক। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই তার দিকে তাকালাম, তার রিয়াকশান দেখার জন্য। কিন্তু সে আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল, কিছুই বলল না। আমি কাঁপা গলায় বললাম, এই আপনাকে কি বলেছি শুনতে পাননি? বিয়ে হয়ে গেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন? এখন সে কিছু বলল না, হাত টেনে একটা বালিশ নিয়ে নিল। নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, আর যার তার সাথে আমি শুয়ে পড়ার তো কোনো প্রশ্নই আসে না। আর নিজেকে এতটাও মহান ভাববে না। তুমি তোমার মতন থাকবে। কখনো যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও, তাহলে আমার কাছে আসার চেষ্টা করবে, তার আগে না। তার কথায় তো আমি যেন তাজ্জব বনে গেলাম। বলে কি এই ছেলে, আমি আসি তার কাছে যাওয়ার জন্য তার মন জয় করব? এত ঠেকা আমার পড়েছে। আমার পিছনে এখনও কত ছেলে লাইন দিয়ে আছে, আর এই ব্যাটা আমাকে কোনো পাত্তাই দিল না। আজব। আমি ভ্রু কুচকে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। লোকটাকে সুবিধার মনে হচ্ছে না আমার। বাবা মা এই কোন মানুষের পাল্লায় পড়ল কে জানে। আমি ভেবেছিলাম বাসর ঘরে কথাগুলো বলার পর মানুষটার দুইটা প্রতিক্রিয়া হতে পারে। প্রথমত, তোমাকে বিয়ে করেছে কি আলাদা থাকার জন্য? এখন তুমি আমার বিয়ে করা বউ, সে তোমাকে ছুলে আমার একটুও পাপ হবে না, এই টাইপের কিছু। আর দ্বিতীয়ত, আচ্ছা সমস্যা নেই, আগে তুমি আমায় ভালোভাবে চেনো জানো, তারপর না হয় আমার কাছে এসো। তুমি যত সময় নেবে নাও, আমার প্রবলেম নেই। আমি কখনো তোমাকে কিছুর জন্যই জোর করব না। এই টাইপের হয়তো কিছু বলতো, কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে দিয়ে লোকটা আমাকে পাত্তাই দিল না। অপমানিত বোধ করলাম আমি। আর লোকটা নিচে বিছানা করে শুয়ে পড়ে কি সুন্দর ঘুমাচ্ছে। আমিও আর এটা নিয়ে ভাবলাম না, কাপড় চেঞ্জ করে নিলাম। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। সকালে ঘুম ভাঙতেই দেখি সে এখনও ঘুমাচ্ছে। সারা রাত এদিক ওদিক ছটফট করলো ইঁদুরের মতন। হয়তো নিচে ঘুমানোর অভ্যাস নেই তার। এক মুহূর্তের জন্য হলেও আমার একটু মায়া হয়েছিল মানুষটার জন্য। যাই হোক, স্বামী তো। তবু আমি মানবতা দেখালাম না। আমাকে পাত্তা না দেওয়ার উসুল তো আমি নেবই। জ্বালানো তো সবেমাত্র শুরু। সকালে তাড়াতাড়ি উঠে গেল হৃদ ভাই। চোখগুলো লাল হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে না যে রাতে তার ঘুম হয়নি। তবুও দেখে বোঝাই যাচ্ছে যে রাতে তার একটুও ঘুম হয়নি। তবুও আমি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে বললাম, রাতে ঘুমোতে পারেননি তাই না? আমাকে বলতেন যে আপনি নিচে ঘুমাতে পারেন না, তাহলে প্রয়োজনে আমিই নিচে ঘুমাতাম। হৃদ ভাইয়া এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বোঝাই যাচ্ছে আমার কথায় সে খুবই বিরক্ত বোধ করলো। তারপরে নীরবতা ভেঙে সে বলল, জুতা মেরে গরুদান করতে ভালোই পারো দেখছি। এরপর লোকটা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। লোকটা আসলেই তো সুবিধার নয়। যতটা সহজ সরল ভেবেছিলাম
তার চেয়েও দ্বিগুণ ঘাড়তার আসে। ভালোই হয়েছে নিরামিষ হলে জ্বালিয়ে মজা পেতাম না। একটু পরই মা আসলো রুমে। দরজায় নক করতেই দরজা খুলে দিলাম আমি। মা রুমে এসেই দেখি এদিক ওদিক কাকে যেন খুঁজছে। আমি তখনই ভাবলাম মা নির্ঘাত ভাইয়াকেই খুঁজছে। দেখে মনে হচ্ছে এখন আমি না, উনিই তার আপন। আমি মায়ের দিকে চেয়ে বললাম, উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। মা আমার হাত ধরেই খাটের ওপর বসালো আর বলল, হৃদের সাথে কথা হয়েছে তো? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। এরপর বললাম, হয়েছে, তবে মানুষটা এত সুবিধার না, কেমন গম্ভীর প্রকৃতির, ভাব বেশি মনে হয়। ডাক্তাররা এমনই হয়, আস্তে আস্তে সব বুঝে যাবি। এখনই সে বের হলে ওকে নিয়ে নাস্তা করতে আয়। দুপুরে খাওয়া শেষে আমাকে নিয়ে রওনা দিল আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দুটো গাড়ি, প্রথমটাতে মামা মামি আর ড্রাইভার, আর দ্বিতীয় গাড়িতে আমি, সে আর তার দুজন বন্ধু। ভাই আর দুই বন্ধু একজন আরেকজনের পাশে, আর আমি বসলাম পিছনের সিটে। বাবা মা আমার সাথে যাচ্ছে না, তারা কলেজ খোলার আগের দিন গিয়ে আমায় নিয়ে আসবে। এখন এই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে, যাতে শ্বশুরবাড়িটা একটু ভালো করে বুঝে টুঝে নিতে পারি, পরিচিত হতে পারি তাদের সাথে। এরপর আমার এক্সাম শুরু হলেই এখানে তার আগে চলে আসব। গ্রীষ্মের সময়টাতে শ্বশুরবাড়িতে কাটাতে পাঠাচ্ছে আমাকে। অদ্ভুত না বিষয়টা? আজ আমার খুব খারাপ লাগছে। বিষয়টা এমন না হয়ে যে একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, বরং 10-12 দিন পরে আবার কুমিল্লায় ব্যাক করব বাবা মায়ের কাছে। এরপর এক্সাম পর্যন্ত যত মাস সময় লাগে ততদিন বাবা মায়ের কাছেই থাকবো। তবুও কেন যেন মনে হচ্ছে আমি আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে সরে যাচ্ছি। বাবা মায়ের সাথে আমার অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে। এই তো আর কয়েকটা মাস, বাবা মায়ের থেকে সত্যিই অনেক দূরেই চলে যেতে হবে। বিয়েটা যেহেতু হয়ে গেছে, পরেই অদ্ভুত ভয় কাজ করছে মনে। আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে আছে, তাদের একটা গ্যাং আছে, খুব খারাপ তারা। আমাকে কলেজে যাওয়ার পথে প্রায় ডিস্টার্ব করতো সে। এটাও বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে আমাকে আর আমার স্বামী দুজনকেই মেরে ফেলবে। তাই হয়তো বাবা হুটহাট এভাবে বিয়েটা দিয়ে দিল। এখন আমার স্বামীর বাড়ি তো অনেক দূর, ঢাকা সেই। কিন্তু বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার। আমাকে না পেয়ে আমার বাবা মায়ের কিছু হলে, কিছু করলে আমি বাঁচতে পারবো না। এসব ভাবতে ভাবতে কখন যে অশ্রু গড়িয়ে পড়লো তা বুঝতেই পারিনি। এই রাফি কয়েকটা টিস্যু পেপার দিত, না হলে এক্ষুনি তোদের ভাবি গাড়িটাকে অথই জলে ভাসিয়ে দেবে। হৃদ ভাইয়া কথাটা বলতেই তার দুই বন্ধু হাসা শুরু করলো। আমি বুঝতে পারছি না যে কেন টিস্যু চাইলো, নাকি আমায় ইনডাইরেক্টলি অপমান করলো। সে এক হাতে ফোন টিপছে, অন্য হাতে আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। আমি টিস্যু নিয়ে অশ্রু মুছে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর আমরাও চলে এসেছি। কুমিল্লা থেকে ঢাকা আসতে সন্ধ্যা পার হয়ে গেল। বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো। দেখি বাড়িটা কৃত্রিম আলোয় জ্বলছে। দারোয়ান গেট খুলে দিলে গাড়িটা একটা একটা করে বাড়ির ভেতরে ঢুকে গেল। গাড়ি পার্কিং করে দেখি বাড়ির সদর দরজার সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে। মামি আমাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার সময় ফুলগুলো ছেটাতে থাকলো। ফ্রেশ হয়ে প্রতিবেশীদের সাথে পরিচিত হলে সবাই একে একে চলে গেল। আমি আগে এসেছিলাম এই বাড়িতে, ঠিকভাবে মনে নেই। আরও আগের থেকে এখন বাড়ির চেহারাটা বদলে গেছে। হৃদ ভাই নাকি হসপিটালে চলে গেছে জরুরি গল্পে। কত ব্যস্ততা তার, নতুন বউকে সঙ্গ দেওয়ার সময় পাচ্ছে না সে। একেবারে অনুভূতিহীন একটা মানুষ। আমি কিচেনে মামির কাছে গেলাম। দেখি শিলা, যে কাজের মেয়ে এই বাড়ির, সে রাতের জন্য রান্না করছে আর মামি চা বানাচ্ছে। আমি মামিকে বললাম, আমি একটু বাড়িটা ঘুরে দেখব মামি। মামি শিলাকে উদ্দেশ্য করে বলল, আরশিকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাতো শিলা, আমি এদিকটা দেখছি। না না, তোমাকে কষ্ট করতে হবে না মামি, ও বরং রান্না করছে করুক, আমি পারবো, সমস্যা নেই। মামির সম্মতি পেয়েই আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। এখন রাতের বেলায় ছাদের উপরে যাওয়া ঠিক হবে না বলে ছাদটা দিনের বেলায় দেখব ভাবছি। আর সারা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। এরপর একটা রুমে ঢুকেই আমি অবাক হলাম। শুধু অবাক না, খুব বেশি অবাক হলাম। রুমটার দেওয়ালে অনেকগুলো আমার ছবি ঝুলছে। আমি অবাক হয়ে দেওয়াল থেকে একটা ছবি নামিয়ে তাতে হাত দিয়ে দেখতে লাগলাম। তখনই পেছন থেকে একটা ভরাট পুরুষ কণ্ঠ ভেসে এলো কানে, এই মেয়ে, আমার অনুমতি ছাড়া আমার রুমে কী করছো? কেউ আমার রুমে ঢোকা আমি পছন্দ করি না।
আমি পেছন ফিরে হৃদ ভাইয়াকে দেখে হুট করে বলে দিলাম, আমারও অনুমতি নিয়ে ঢুকতে হবে এখানে? হুট করে এমন কথা শুনে হৃদ ভাইয়া হতভম্ব হয়ে গেল। আমিও বুঝতে পারছি না যে আমি এই কথা কেন বললাম। আমার হাতে ছবিটা দেখে হৃদ ভাইয়া এগিয়ে এসে ছবিটা নিয়ে নিল। তারপর আমার দিকে চেয়ে পড়ল, এগুলো আজকে বিকেলেই লাগানো হয়েছে, আর এটা মায়ের কথা মতোই লাগিয়েছে, এত অবাক হওয়ার কিছু নেই। আর আমার রুমের সব কিছুই আমার ব্যক্তিগত, আর আমার ব্যক্তিগত জিনিসে কারোর হাত লাগাটা আমি পছন্দ করি না। এই বলেই তিনি ছবিটা আমার হাত থেকে তুলে নিয়ে ছবিটার গালে একটু হাত বোলালো, সাথে সাথে আমি আমার গালে হাত দিয়ে ফেললাম। উনি কেমন একটা রহস্যময় মুখ ভাব করে চলে গেলেন। আমি বুঝতে পেরেছি যে মিথ্যা বলছে সে, কারণ ছবিগুলো যখনই আমি হাতে লাগিয়েছি তখনই হাতে বালি বালি মতন কিছু টের পেয়েছিলাম। যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিল না, তবুও বুঝলাম ছবিটায় কিছু বালির উপস্থিতি ছিল, আর যা আজকের দিনে এই রুমে আসা অসম্ভব। তার মানে ছবিগুলো অনেক আগে থেকেই এই রুমে সেট করা। কেন জানি আমার মুখে একটা হাসি অটোমেটিক চলে আসলো। লোকটা কি আসলে অনুভূতিহীন, নাকি এগুলো মাত্রই অভিনয়? হৃদ ভাইয়া চলে যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি। মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতির। এরপর সারা রুম হেঁটে হেঁটে ছবিগুলো দেখছিলাম, কত সুন্দর করে ফ্রেমে করে সাজানো। বিয়ের আগে তো আমাদের দেখাই হয়নি, এত ছবি কোথা থেকে সংগ্রহ করেছে সে। এরপর ব্যালকনিতে গেলাম, দেখি একপাশে একটা গোলাপ গাছ, কয়েকটা ফুল ফুটেছে তাতে, বাকিগুলো এখনও কলি। আমি হাত বাড়িয়ে যেই ধরতে যাব তখনই মনে হলো হৃদ ভাই তো বলেই গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগাতে। এই ভাবতেই আমি যেই হাতটা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, অমনি কানে ফোনের আওয়াজ ভেসে আসলো। ঘরে গিয়ে দেখি যে আপু ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে এক কণ্ঠ ভেসে আসলো। ভেবেছিলাম ওটা আপুর নাম্বার, কিন্তু আপু তো নতুন সিম কিনেছিল সেই জন্য, কিন্তু ওটা আপুর নাম্বার নয়। হট করে ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠতেই তার পরিষ্কার হলো। বিচ্ছিরি রকম গালি দিয়ে আমাকে কেউ বলছে, তোকে বিয়ে করার সাহস কে দিয়েছে? হ্যাঁ, বলেছিলাম তোকে আমি বিয়ে করতে বলেছিলাম, তোর আর তোর জামাই দুজনকেই মেরে দেব। আমি তোর বিয়ের স্বাদ একদম জনমের মতন মেটাবো। আমি ফোনটা কানের কাছ থেকে দূরে সরিয়ে নিলাম। কি বিশ্রী ভাষা, শুনতেই গা রিডি করে উঠল। এরপরও কানের কাছে নিতেই লোকটা আরও কিছু বলতে শুরু করলো। এতদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার দেখবি আমার আসল রূপ। কলেজ খুললে আবার ফিরবি না বাড়িতে? ফিরবি তো? ক্লাস তো করতেই হবে, তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব তোকে, তখন দেবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। তখনই একটা বিচ্ছিরি রকমের গালি দিল। ঘৃণায় ফোনটা কেটে দিলাম আমি। খুব কান্না পাচ্ছে আমার সাথেই কেন এমন হয়? ওই লোকটা কেন এভাবে আমার পিছনে পড়েছে? বাড়িতে থাকতেও ঠিক এইভাবে আমাকে কলেজে যেতে যেতে আজে বাজে কথা বলতো। ওই লোকটার ভয়ে আমি ঠিক কলেজেও যেতে পারতাম না। আর এখন বিয়ে করে এখানে এসেও তা আমার শান্তি নেই। বাবা সবসময় বলতো আমাকে অনেক পড়াবে, আমিও যতদূর চাই ততদূর করবো। আমার হাত ধরে বাবা আমাকে অনেক দূর নিয়ে যাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে আমাকে নিয়ে তার অনেক স্বপ্ন। আমরা দুই বোন ছিলাম, বাবার চোখের মণি। আমাদের কোনো ভাই নেই দেখে বাবার স্বপ্ন আমাদেরকে ঘিরেই ছিল। আপু পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না, তাই ইন্টার পাশ করে আর পড়েনি। এরপর আপুকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি বরাবরই পড়ালেখায় খুব ভালো ছিলাম, তাই বাবা আমাকে দিয়েই তার স্বপ্ন পূরণ করবে এ কথা বলতো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কলেজে উঠতেই আমার উপরে চোখ পড়ে চেয়ারম্যানের ছেলে আসিফের। এরপর নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করে আমাকে। কোনো মতো ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারের কয়েকটা মাস কেটে যায়। যখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম তখন সে আমাকে খুব রকমভাবে ভয় দেখাতো। তাকে ভয় লাগতো আমার, তারও কারণ আছে। তারা খুব নষ্ট বললেও ভুল হবে না, বাবার পাওয়ার খাটিয়ে সবসময়ের জন্য তারা বেঁচে যায়। এরপর কলেজে যাওয়ার খুব কষ্টকর হয়ে ওঠে আমার জন্য। রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করার হুমকিও দিয়েছিল। এই ছেলের নালিশ যখন জানানো হলো চেয়ারম্যান সাহেবকে, তখন তিনি তার ছেলেকে দুটো থাপ্পড় মারত, আর আবার সেই আগের মতন সব কিছু সামলে নিত। ছেলেটা কিছুদিন বাদে আবার আমাকে ডিস্টার্ব করতে স্টার্ট করতো। গতকাল কলেজ থেকে ফিরতে শুনলাম আমার বিয়ে, তাও হৃদ ভাইয়ের সাথে। হয়তো বাবা আমাকে নিয়ে ভয়ে ছিলেন, তাই হুটহাট এমন সিদ্ধান্ত নিয়ে নিল আমাকে না জানিয়ে। এখনও ভয় হচ্ছে প্রচুর, বাড়িতে গেলে কি করবে সে কি জানে। এক্সামটা দিতে পারবো তো ঠিকভাবে?
এই সমস্ত ভাবতে ভাবতেই হঠাৎ কাঁধে মামির হাতে স্পর্শ পেলাম। মামি আমার শরীরে হাত দিয়ে বলছে, কী রে, কাঁপছিস কেন? আমি তখন মামিকে বললাম, না মামি, আসলে এমনি একটু স্বাভাবিক করার নিজেকে চেষ্টা করে মামিকে বললাম, আচ্ছা তুমি আমার কথা বাদ দাও। তখন মামি বলছে, কি হয়েছে বল, রিত কিছু বলেছে? কিছু বললে বলে, এক্ষুনি ওর হিরোগিরি বের করে দেবো। আমি তখন কথাগুলোতে বললাম, না মামি, সেরকম কিছু নয়, এমনি মা বাবার কথা মনে পড়ছিল। আমার কথায় মামি একটু হাসলো, তারপর আমার গালে হাত রেখে বলল, তো এখন থেকে কি আমরা তোর মা বাবা না? কয়দিন পর তো মা বাবার কাছে চলেই যাবি, এই কিছুদিন না হয় আমার কাছে থাক। আমি একটু হেসে মামিকে জড়িয়ে ধরলাম। এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম। খাওয়া শেষে রুমে এসে বসে রইলাম। মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা কি রিত ভাইয়ের সাথে শেয়ার করব? নাকি এখন এসব বলা ঠিক হবে না? এই ভাবতে ভাবতেই আমার দোটানাতে সময় কেটে গেল। আজকের পার্ট এইটুখানি। পরের পার্টের জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই পরের পার্টটা আপলোড করা হবে। ধন্যবাদ।